ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। আজকের এই বিশেষ এবং গভীর আলোচনায় সবাইকে স্বাগত। হ্যাঁ, শহরের এই রোজগার কোলাহল, অবিরাম ব্যস্ততা, এর বাইরে গিয়ে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপাতদৃষ্টিতে খুব শান্ত। ঠিক তাই, খুব শান্ত, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক রহস্য। একদম। আজকের এই সম্পূর্ণ আলোচনার মূল ভিত্তি হলো একটি সত্য ঘটনা, একটি স্মৃতিকথা, মামার বাড়ির ছাদে মধ্যরাত। বাহ! ইংরেজিতে যাকে বলা হচ্ছে মিডনাইট অন দ্য রুফটপ, দ্য শ্যাডো অফ দ্য ফিল্ড। হ্যাঁ, আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্য বা মিশন হলো উত্তর ২৪ পরগনার একটি শান্ত গ্রামের এক হাড়হিম করা ঘটনার বিবরণ খুব কাছ থেকে দেখা। এবং আমরা বোঝার চেষ্টা করব মানুষের মন কিভাবে অন্ধকারের অজানা ভয়কে গ্রহণ করে। ঠিক বলেছেন। আর সবচেয়ে বড় কথা হলো প্রযুক্তি, মানে আমাদের হাতের ওই ছোট্ট মোবাইল ফোনটা কিভাবে অনেক সময় আমাদের চোখের আড়ালে থাকা এমন এক সত্যকে সামনে নিয়ে আসে, যা হয়তো আমাদের বাস্তবতার সংজ্ঞাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। আসলেই তাই। হ্যাঁ, চারপাশটা এতটাই চুপচাপ হয়ে যায় যে গাছের পাতার সামান্য নড়াচড়াও কানে খুব স্পষ্ট হয়ে বাজে। একদম। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই যে নিস্তব্ধতা, এর একটা খুব গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। আচ্ছা, সেটা কেমন? মানে যখন আমরা সাধারণত শহুরে পরিবেশে থাকি, আমাদের মস্তিষ্ক অনবরত বিভিন্ন শব্দ এবং দৃশ্যকে ফিল্টার করতে থাকে। হ্যাঁ, একটা নিরবচ্ছিন্ন কোলাহলে আমাদের স্নায়ুগুলো অভ্যস্ত হয়ে যায়। ঠিক, কিন্তু যখনই সেই পরিচিত গণ্ডি পেরিয়ে এমন এক শান্ত কোলাহলমুক্ত পরিবেশে যাওয়া হয়, মানুষের ইন্দ্রিয়গুলো হঠাৎ করেই অতিরিক্ত সজাগ হয়ে ওঠে। তার মানে মস্তিষ্ক তখন নতুন করে শব্দ খুঁজতে থাকে। একদম তাই। চারপাশের এই নীরবতা মস্তিষ্কে এক ধরনের সেন্সরি ডিপ্রাইভেশন বা ইন্দ্রিয়গত শূন্যতা তৈরি করে, আর মানুষের মন স্বভাবতই সেই শূন্যতা পূরণ করতে চায়। বুঝতে পেরেছি। অন্ধকারে বা নিস্তব্ধতায় আমরা এমন অনেক শব্দ শুনতে শুরু করি বা এমন অনেক কিছু দেখতে পাই বলে মনে হয়, যা হয়তো দিনের আলোয় আমাদের চোখ এড়িয়ে যেত। এই ঘটনাটিতেও ঠিক এমন একটা নিখুঁত ক্যানভাস তৈরি হয়েছিল, তাই না? যার ওপর যে কোনো ছোটোখাটো অস্বাভাবিকতা খুব বড় হয়ে ধরা পড়তে পারে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আচ্ছা, বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক। মূল সূত্র থেকে আমরা যে বিবরণ পাচ্ছি তা হলো আজ থেকে প্রায় ২ বছর আগের পুজোর ছুটির একটা ঘটনা। উৎসবের আমেজ চলছে চারিদিকে। হ্যাঁ, তো কথক এবং তার ২ বন্ধু অর্ণব আর সৌরভ, এই ৩ জন মিলে গিয়েছিল অর্ণবের মামার বাড়িতে, উত্তর ২৪ পরগনার এক শান্ত গ্রাম। চারদিকে ধানের ক্ষেত, ফাঁকা জমি আর দূরে বাঁশঝাড়ের সারি। পরিবেশটা বেশ একটা গ্রামের নির্জনতার ছবি তৈরি করছে। ঠিক তাই। বাড়িটাও ছিল বেশ পুরনো ধাঁচের, লাল ইটের ভারী দেয়াল, একটা লম্বা টানা বারান্দা আর ওপরে একটা বিশাল খোলা ছাদ। এই ছাদের ঠিক সামনেই অনেকটা জায়গা জুড়ে একটা বিস্তীর্ণ ফাঁকা জমি। প্রথম দিনটা তাদের খুব স্বাভাবিকভাবেই কেটেছিল। সন্ধে গ্রাম ঘোরা, পুকুর পাড়ে আড্ডা দেওয়া, একটা সাধারণ ছুটির দিনের মতোই। একদম। আর তারপর রাতের খাওয়া দাওয়া সেরে প্রায় 11:30টার দিকে তারা ৩ বন্ধু মিলে গল্প করার জন্য সেই ছাদে গিয়ে ওঠে। আচ্ছা। আকাশের অবস্থাও ছিল বেশ পরিষ্কার। হালকা চাঁদের আলো চারপাশের সেই ফাঁকা জমির উপর ছড়িয়ে পড়েছিল। দূরে মাঝে মাঝে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। এই কুকুরের ডাক কিন্তু ওই নিস্তব্ধতাকে আরও বেশি করে ফুটিয়ে তোলে। ঠিক বলেছেন। তো ৩ বন্ধু ছাদে বসে প্রায় ২০ মিনিট ধরে নিজেদের মতো গল্পগুজব করছিল। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক ঘটনার সূত্রপাত হয়। কি হয়েছিল তখন? গল্প করতে করতে অর্ণব হঠাৎ করে একদম চুপ হয়ে যায়। তার দৃষ্টি স্থির হয়ে যায় সামনের সেই বিস্তীর্ণ ফাঁকা জমিটির দিকে। এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার। হ্যাঁ। কথক এবং সৌরভ তাকে জিজ্ঞেস করলে অর্ণব জানায় যে ওই ফাঁকা জমির ঠিক মাঝখানে নাকি কারো মতো কিছু একটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মানুষের মন কিভাবে পরিচিত পরিবেশে অপরিচিত বা অস্পষ্ট কিছু দেখলে প্রতিক্রিয়া দেখায়, এটা তার একটা চমৎকার উদাহরণ। মানে ওই যে আপনি বলছিলেন শূন্যতা পূরণ করার বিষয়টা। হ্যাঁ, বিবর্তনের দিক থেকে দেখলে আমাদের মস্তিষ্ক সবসময় চারপাশের পরিবেশে একটা পরিচিত প্যাটার্ন বা আকার খুঁজতে ব্যস্ত থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলে প্যারেইডোলিয়া। প্যারেডোলিয়া মানে ওই মেঘের মধ্যে মানুষের মুখ খোঁজার মতো? একদম ঠিক।
অন্ধকারে বা কম আলোতে যখন আমরা অস্পষ্ট কিছু দেখি মস্তিষ্ক সেটাকে একটা পরিচিত রূপ দেওয়ার চেষ্টা করে, যেমন হয়তো কোনো গাছের ডালকে মানুষের হাত বলে মনে হওয়া। আচ্ছা, যখন অর্ণব প্রথম ওই ছায়াটা দেখল, তাদের প্রথম স্বাভাবিক প্রতিক্রিয়াটাই ছিল যে ওটা হয়তো গ্রামেরই কোনো মানুষ হবে। কারণ গ্রামে তো মানুষজন অনেক রাতেই এদিক ওদিক যাতায়াত করে, এটা খুবই সাধারণ ব্যাপার। ঠিক তাই। কিন্তু এখানে একটা খটকা লাগছে। যদি মস্তিষ্ক সেটাকে সাধারণ মানুষ বলেই ধরে নেয়, তাহলে তাদের অস্বস্তিটা শুরু হলো কেন? ভালো প্রশ্ন। কারণ সূত্র বলছে কয়েক সেকেন্ড পর কথক এবং সৌরভ লক্ষ্য করে যে সত্যিই সেখানে একটা লম্বাটে ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। চাঁদের আলো থাকলেও সেটা অবয়বটা ঠিক কী বা কে তা স্পষ্ট করে বোঝার জন্য যথেষ্ট ছিল না। তবে একটা জিনিস খুব অদ্ভুতভাবে পরিষ্কার ছিল, অবয়বটি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছিল যেন তাদের দিকেই তাকিয়ে আছে। একদম। এরপর টানা 5 মিনিট কেটে যায়, ছায়াটি না একটু নড়ল না এক পা হাঁটল, স্রেফ একটা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এই টানা 5 মিনিটের অস্বাভাবিক স্থিরতা কিন্তু তাদের মনে একটা গভীর ভয়ের জন্ম দিয়েছিল। হ্যাঁ, কিন্তু কেন? একটা স্থির ছায়া তো নিরীহ হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কেন স্থিরতা আমাদের এত ভয় দেখায়। একটা চলন্ত ছায়া দেখলে হয়তো তারা ততটা ভয় পেত না, কারণ মানুষের নড়াচড়ার একটা নির্দিষ্ট ছন্দ আছে, যা আমাদের কাছে পরিচিত। আমরা জানি একটা মানুষ কিভাবে হাঁটে, কিন্তু একটা খোলা মাঠে রাতের অন্ধকারে টানা 5 মিনিট কারো একদম মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটা মানুষের স্বাভাবিক আচরণের সম্পূর্ণ বিরোধী। ব্যাপারটা বেশ অস্বাভাবিক। প্রাণী জগতের একটা আদিম নিয়ম আছে, যখন কোনো শিকারী প্রাণী শিকারের দিকে নজর রাখে তখন সে নিজেকে সম্পূর্ণ স্থির করে ফেলে, যাতে শিকার তাকে নোটিস করতে না পারে। ও, বুঝতে পেরেছি। আমাদের অবচেতন মন এই আদিম নিয়মটা খুব ভালো করেই জানে। তাই যখন অন্ধকারে কোনো কিছু অস্বাভাবিক রকম স্থির হয়ে থাকে, আমাদের মস্তিষ্ক সেটাকে সরাসরি বিপদ হিসেবে চিহ্নিত করে। এই অস্বাভাবিক স্থিরতাই তাদের অবচেতনে বিপদের সংকেত পাঠিয়েছিল। একদম, যার ফলে সেই অস্বস্তিটা ধীরে ধীরে আতঙ্কে পরিণত হচ্ছিল। এখান থেকেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। অস্বস্তি যখন চরমে পৌঁছালো, তখন সৌরভ নিজের পকেট থেকে মোবাইলটা বের করে ক্যামেরা অন করলো। প্রযুক্তির প্রবেশ ঘটল তাহলে। হ্যাঁ, সে জুম করে সেই অবয়বটা ভিডিও করতে শুরু করে। আর এখানেই প্রযুক্তি আর মানুষের দৃষ্টিশক্তির একটা অদ্ভুত খেলা দেখা যায়। কি রকম? খালি চোখে যে জিনিসটা অস্পষ্ট আর ঝাপসা লাগছিল, মোবাইলের স্ক্রিনে সেটা কিছুটা হলেও স্পষ্ট হয়ে ওঠে। তারা দেখতে পায় অবয়বটা সত্যি মানুষের মতোই দেখতে, কিন্তু সেটা এক অদ্ভুত এবং অস্বাভাবিক রকমের স্থির, যেন তাতে কোনো প্রাণ নেই। যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারবো এখানে ঠিক কি ঘটছিল। মানে ওই প্রযুক্তি আর চোখের পার্থক্যের বিষয়টা। হ্যাঁ, যখন আমাদের নিজেদের ইন্দ্রিয় যেমন চোখ বা কান কোনো কিছুকে সঠিকভাবে বুঝতে বা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তখন আমরা সাধারণত প্রযুক্তির ওপর নির্ভর করতে শুরু করি। আমরা অবচেতনভাবে ধরে নিই যে লেন্স আমাদের চেয়ে ভালো দেখতে পাবে। একদম। একটা স্মার্টফোনের ক্যামেরা সেন্সর কিন্তু মানুষের চোখের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। আচ্ছা। কম আলোতে মানুষের চোখের রড সেল বা আলো গ্রহণকারী কোষগুলো যখন হাঁপিয়ে ওঠে, তখন ক্যামেরার সেন্সর কৃত্রিমভাবে আলোকে প্রসেস করে অস্পষ্ট রূপরেখাকে স্পষ্ট করতে পারে। সৌরভ তাহলে মোবাইল বের করেছিল এই আশা নিয়েই যে ক্যামেরা জুম হয়তো প্রমাণ করে দেবে ওটা নিশ্চয়ই একটা গাছ বা গ্রামের কোনো সাধারণ মানুষ। লজিক বা যুক্তি খুঁজছিল তারা। কিন্তু লজিক তো মিললই না, উল্টে ভয়টা আরও বেড়ে গেল। কারণ ক্যামেরা অন থাকা অবস্থাতেই হঠাৎ সেই স্থির ছায়াটা নড়তে শুরু করে, আর তার হাঁটার ধরনটা মোটেও স্বাভাবিক ছিল না। খুব দ্রুতও নয়, আবার খুব ধীরেও নয়, এমন এক অদ্ভুত প্রায় যান্ত্রিক গতিতে সে জমির মাঝখান থেকে সামনের দিকে এগোতে থাকে। যান্ত্রিক গতিতে? হ্যাঁ, 3 বন্ধু এই দৃশ্য দেখে এতটাই চমকে গিয়েছিল যে তাদের কারো মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে অকল্পনীয় ব্যাপারটা। কি ব্যাপার? চোখের পলক ফেলতে না ফেলতেই ছায়াটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় মানে ভ্যানিশ? একদম ভ্যানিশ। একটা আস্ত অবয়ব যা এতক্ষণ ধরে সেখানে ছিল তা হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। ভাবুন, চোখের সামনে থেকে একটা জিনিস এভাবে গায়েব হয়ে গেলে মস্তিষ্কের কি অবস্থা হয়। হ্যাঁ, আমাদের সাধারণ ধারণার তো পুরোপুরি বাইরে। আমাদের ছোটবেলা থেকে একটা সাধারণ ধারণা তৈরি হয়, যাকে সাইকোলজিতে বলে অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স, অর্থাৎ বস্তুর স্থায়িত্ব। ঠিক।
একটা বস্তু যদি আমাদের সামনে থাকে তবে সেটার একটা ভৌত অস্তিত্ব আছে, সেটা হঠাৎ করে শূন্যে মিলিয়ে যেতে পারে না। একটা মানুষ হেঁটে অন্ধকারে মিলিয়ে যেতে পারে, গাছের আড়ালে চলে যেতে পারে। কিন্তু এভাবে আচমকা চোখের সামনে থেকে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যাওয়াটা আমাদের এই অবজেক্ট পার্মানেন্সের ধারণাকে সরাসরি ধাক্কা দেয়। বুঝতে পারছি। যখন এই মৌলিক নিয়মটা ভেঙে যায় তখন মস্তিষ্ক আর কোনো যুক্তির খোঁজ করে না, সরাসরি ফ্লাইট রেসপন্স বা পালানোর নির্দেশ দেয়। ঠিক এটাই ঘটেছিল। তারা আর এক মুহূর্ত সেই ছাদে দাঁড়ায়নি, তড়িঘড়ি নিচে নেমে আসে। এটা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। সেদিন রাতে তো বটেই, এমনকি ছুটির বাকি দিনগুলোতেও তারা আর কেউ ভুলেও ওই ছাদে ওঠার সাহস করেনি। রাতের সেই অভিজ্ঞতা তাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপর পরের দিন সকাল হলো। রাতের সেই অন্ধকার আর ভয়ঙ্কর পরিবেশ দিনের আলোয় অনেকটাই ফিকে হয়ে এসেছে ঠিকই, কিন্তু তাদের মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। সকালে কি তারা কাউকে কিছু জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, সকালে অর্ণব তার মামাকে ওই সামনের ফাঁকা জমির বিষয়ে জিজ্ঞাসা করে বসে। সে হয়তো ভেবেছিল মামা সাধারণ কোনো উত্তর দেবেন, হয়তো বলবেন ওটা গ্রামের কোনো পাগল বা নিছকই চোখের ভুল। কিন্তু মামার উত্তরটা তাদের পুরো অভিজ্ঞতাকে একটা নতুন মাত্রায় নিয়ে গেল, তাই না? একদম। মামা প্রশ্নটা শুনে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর জানান যে ওই জমিটা চিরকাল এমন ফাঁকা ছিল না। কয়েক বছর আগে ওই জমিতে একটা বেশ বড় বাড়ি ছিল। আচ্ছা। কিন্তু একদিন রাতের বেলা এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। সেই বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় এবং ভয়ঙ্কর সেই আগুনে পুড়ে ওই পরিবারের প্রতিটি মানুষ মারা যায়, কেউ বাঁচতে পারেনি। কি ভয়ঙ্কর! সেই মর্মান্তিক ঘটনার পর থেকে বাড়িটার আর কোনো অস্তিত্ব নেই, জায়গাটা ওইভাবেই ফাঁকা পড়ে আছে। আর মামা এটাও জানান যে গ্রামের মানুষজন নাকি সূর্যাস্তের পর রাতের বেলা ওই দিকটা সম্পূর্ণ এড়িয়ে চলে, কেউ ওদিকে ভুলেও পা বাড়ায় না। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। কিভাবে? কিভাবে কোনো একটি মর্মান্তিক দুর্ঘটনা, একটা মৃত্যু বা ট্র্যাজেডি ধীরে ধীরে লোককথায় বা আরবান লেজেন্ডে পরিণত হয়, এটা তার একটা বড় প্রমাণ। হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গাকে ঘিরে মানুষের ভয়। একদম। একটা নির্দিষ্ট ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে মানুষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক দেওয়াল তৈরি হয়ে যায়। ওই পোড়া বাড়ি বা ফাঁকা জমিটা গ্রামের মানুষের কাছে একটা ট্রমার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এটাকে কি কোনো বিশেষ নাম দেওয়া যায়? হ্যাঁ, এই বিষয়টা জিওগ্রাফিক ট্রমা বা ভৌগোলিক ট্রমা হিসাবে পরিচিত। কোনো জায়গায় চরম কিছু ঘটলে সেখানকার মানুষের মধ্যে একটা কালেকটিভ মেমোরি বা যৌথ স্মৃতি তৈরি হয়। তারা হয়তো নিজের চোখে কিছু দেখেনি, কিন্তু ওই ঘটনার স্মৃতি তাদের মনে একটা স্থায়ী ভীতির সৃষ্টি করে। ঠিক তাই। তাহলে কি বলা যায় যে গ্রামের মানুষের সেই যৌথ ভীতিটাই কোনোভাবে এই তিন বন্ধুর ওপর প্রভাব ফেলেছিল? কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? এই তিন বন্ধু তো সেই ইতিহাসটা জানতই না, তারা সম্পূর্ণ অজ্ঞ অবস্থায় সেই ছাদে উঠেছিল। তারা তো আগে থেকে জানতো না যে ওই জমিতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঠিক। আর এখানেই ঘটনাটা নিছক মনস্তাত্ত্বিক ব্যাখ্যার বাইরে চলে যাওয়ার একটা ইঙ্গিত দেয়। একদমই। যদি তারা আগে থেকে গল্পটা জানতো তাহলে বলা যেত যে তাদের মনের ভয়ই ওই ছায়াটাকে তৈরি করেছে। কিন্তু যেহেতু তারা কিছুই জানতো না, তাই এই অভিজ্ঞতাটা তাদের কাছে নিছক কাকতালীয় মনে হলেও অবচেতনে এটা তাদের ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। মানুষ সাধারণত এমন পরিস্থিতিতে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, লজিক্যাল এক্সপ্লেনেশন খোঁজে। তারা সেটাই করেছিল। তারা নিজেদের বোঝানোর চেষ্টা করেছিল যে মামার বলা গল্পের সাথে তাদের রাতের দর্শনের কোনো সরাসরি সম্পর্ক নেই, হয়তো সত্যি চোখের ভুল ছিল বা অন্ধকারের কোনো বিভ্রম। কিন্তু মন কি পুরোপুরি মানতে পারে? একসময় নিজেদের বাড়িতেও ফিরে আসে। কিন্তু তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? গল্প তো এখানেই শেষ হতে পারত। হ্যাঁ, একটা অমীমাংসিত রহস্য হিসেবে। কিন্তু আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তারা যখন নিজেদের নিরাপদ আশ্রয়ে নিজেদের শহরে ফিরে আসে। কারণ বিপদ যখন দূরে কোনো অচেনা গ্রামের ফাঁকা মাঠে থাকে তখন সেটাকে একরকমভাবে প্রসেস করা যায়। কিন্তু যখন বোঝা যায় যে বিপদ একদম নিজের ঘরের ভেতরে বা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল, তার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। বাড়িতে ফেরার পর কোনো একদিন তারা সৌরভের মোবাইলের সেই ভিডিওটা আবার চালু করে। ভিডিওটা তো তাদের কাছে একমাত্র প্রমাণ ছিল। হ্যাঁ, হয়তো কৌতূহলবশত বা হয়তো নিজেদের সেই রাতের ঘটনাটার একটা লজিক্যাল ব্যাখ্যা খোঁজার জন্য তারা দেখতে চাইছিল আসলে ক্যামেরায় কি রেকর্ড হয়েছে। কি দেখলো তারা? ভিডিওটা প্লে হতেই তারা দেখে প্রথমে সবকিছু একদম স্বাভাবিক, সেই রাতের মতোই। দূরে অস্পষ্ট একটা ছায়া দাঁড়িয়ে আছে। তারপর ছায়াটা একটু নড়ে ওঠে। এরপর কয়েক সেকেন্ডের জন্য ভিডিওটা একটু কাঁপে,
কারণ সেদিন ভয়ে পেয়ে সৌরভের হাত কেঁপে গিয়েছিল। খুব স্বাভাবিক। কিন্তু ভিডিওর ঠিক শেষ 10 সেকেন্ড, এই শেষ 10 সেকেন্ডে যা দেখা যায় তা তাদের তিনজনের রক্তহীন করে দেয়। কারণ তারা এমন কিছু দেখেছিল যা তাদের ইন্দ্রিয়গুলোকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে দিয়েছিল। হ্যাঁ, ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে সেই ছায়াটা আর ওই সামনের ফাঁকা জমির মাঝখানে নেই। সেটা যেন ম্যাজিকের মতো অনেকটা সামনে চলে এসেছে। মানে ফ্রেমের মধ্যে। হ্যাঁ, আর ফ্রেমের একদম এক কোণায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালচে অবয়ব। আর অবয়বটা কোথায় দাঁড়িয়ে আছে জানেন? কোথায়? নিচে কোনো মাঠে নয়, ঠিক তাদের ছাদের সিঁড়ির মুখের দিকে। ওহ, এটা ভাবলেই শিউরে উঠতে হয়। যে জিনিসটাকে তারা এতক্ষণ দূরে দেখছিল সেটা চোখের পলকে তাদের পেছনে চলে এসেছিল। এর তো একটাই অর্থ হতে পারে। এর সোজা অর্থ হলো যে অস্পষ্ট ছায়াটাকে তারা নিচে সেই দূরে ফাঁকা জমিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যেটার অদৃশ্য হয়ে যাওয়া দেখে তারা ভয় পেয়ে ছাদ থেকে পালিয়ে এসেছিল। সেটা আসলে অদৃশ্য হয়নি, সেটা তাদের পেছনে ছিল। হ্যাঁ, সেটা কোনো এক অজানা অমানবিক উপায়ে সম্পূর্ণ নিঃশব্দে তাদের ছাদের খুব কাছে, একদম তাদের পেছনে সিঁড়ির মুখের কাছে চলে এসেছিল। ভাবা যায় না। তারা যখন ছাদের রেলিং ধরে সামনের দিকে ঝুঁকে দূরের মাঠে ছায়া খুঁজছিল, তখন ছায়াটা তাদেরই পেছনে দাঁড়িয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো তাদের অজ্ঞতা। মানে তারা যে টেরই পায়নি। একদম। আমাদের মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে, আমরা মনে করি আমাদের পেছনের দিকটা বা আমাদের পিঠের দিকটা সবসময় সুরক্ষিত। আমরা আমাদের কান বা পেরিফেরাল ভিশনের ওপর খুব ভরসা করি। ঠিক বলেছেন। আমরা ভাবি যে যদি কেউ আমাদের পেছনে আসে আমরা ঠিক তার পায়ের শব্দ পাবো বা একটা হাওয়ার ঝাপটা অনুভব করব। কিন্তু তারা তিন বন্ধু সেই মুহূর্তে একটুও বুঝতে পারেনি যে তাদের ঠিক পেছনেই কিছু একটা দাঁড়িয়ে আছে। তারা কেউ সিঁড়ির দিকে একবারও ঘুরে তাকায়নি, কোনো পায়ের শব্দ পর্যন্ত পায়নি। এই যে উপলব্ধি যে একটা চরম বিপদের মুহূর্তে আমাদের নিজেদের শরীর, কান, চোখ আমাদের কতটা বোকা বানাতে পারে, এটাই ট্রমার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। সে ঘটনার প্রভাব তাদের জীবনে কতটা গভীরভাবে পড়েছিল তা আমরা মূল সূত্র থেকেই জানতে পারি। কিভাবে? এই ভয়ঙ্কর আবিষ্কারের পর তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা ভিডিওটা কয়েকবার দেখে সাথে সাথে বন্ধ করে দেয়, এবং তারপর থেকে আর কখনোই কোনো দিন ওই ভিডিওটা খুলে দেখার সাহস তাদের হয়নি। এটা হলো সেই ঘটনার একটা দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক প্রভাব। আজও যখন তারা কোনো কারণে ওই গ্রামে যায়, রাতের বেলায় আর কেউ ভুলেও ছাদে ওঠে না। দিনের আলোতে সবকিছু খুব স্বাভাবিক মনে হলেও রাতের অন্ধকার নামলেই সেই ফাঁকা জমির দিকে তাকালে তাদের এখনও মনে হয় কেউ যেন চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। একে আমরা প্যারানয়া বা অহেতুক ভীতি বলতে পারি। তাদের মস্তিষ্ক সেই রাতের ঘটনাটাকে বিপদের একটা স্থায়ী সংকেত হিসেবে রেকর্ড করে নিয়েছে। ঘটনাটা শেষ হয়ে গেছে, 2 বছর কেটে গেছে, কিন্তু তার রেশ তাদের মনে রয়ে গেছে। তারা এখনও অনুভব করে যে তারা কোনো অদৃশ্য চোখের নজরদারিতে রয়েছে। আর এই পুরো বিষয়টা প্রমাণ করে যে প্রযুক্তি অনেক সময় আমাদের জন্য আশীর্বাদের বদলে এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। একদম ঠিক কথা। যদি সৌরভ সেই রাতে ওই অবয়বটার ভিডিওটা না করত, তাহলে হয়তো তারা কোনোদিন জানতেই পারত না যে ওই ছায়াটা তাদের কতটা কাছে চলে এসেছিল। তারা হয়তো জীবনভর ভেবে যেত যে ওটা দূরের মাঠে থাকা কোনো একটা চোখের ভুল মাত্র। প্রযুক্তি যেন এমন একটা জানালা খুলে দিল যা দিয়ে তারা এমন কিছু দেখে ফেলল যা তাদের দেখার কথাই ছিল না। ঠিক তাই। আজকের এই গভীর আলোচনা বা বিশ্লেষণ থেকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে ভয় বা আতঙ্ক কেবল দূরের কোনো অন্ধকারের বিষয় নয়। অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলো আমাদের খুব কাছেই অবস্থান করে, একদম আমাদের নাগালের মধ্যে। অথচ আমরা আমাদের সাধারণ চোখে তা দেখতে পাই না। এই ঘটনা আমাদের এই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় যে অনেক সময় আমাদের নিজেদের ইন্দ্রিয়ই আমাদের ধোঁকা দিতে পারে। আমরা যা দেখছি বা শুনছি বলে মনে করি তার বাইরেও অনেক কিছু ঘটে চলে অবিরত। এবং এই কারণেই এই ঘটনাটি এতটা প্রাসঙ্গিক। এটি বারবার মনে করিয়ে দেয় যে প্রতিদিনের এই যে চেনা পৃথিবী, এই যে চারপাশের নিরাপদ দেয়াল, এর বাইরেও এমন অনেক কিছু থাকতে পারে যা আমাদের যুক্তির বাইরে। আমরা অনেক সময় প্রযুক্তিকে ব্যবহার করি নিজেদের চারপাশকে আরও ভালোভাবে দেখার জন্য, বোঝার জন্য। কিন্তু এই আলোচনা থেকে স্পষ্ট যে একটি সাধারণ মোবাইলের ক্যামেরা কিভাবে চোখের পলকে আমাদের দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার সংজ্ঞাকে পুরোপুরি বদলে দিতে পারে। ক্যামেরা এমন কিছু ধারণ করেছে যা মানুষের চোখ বা মন প্রসেস করতে ব্যর্থ হয়েছিল। প্রযুক্তি কেবল জিনিসকে বড় করে দেখায় না,
অনেক সময় সে এমন সত্যকে তুলে ধরে যা আমাদের চীনা হিসেবকে সম্পূর্ণ উল্টে দেয়। এই আলোচনার শেষে এসে একটা জিনিস খুব গভীরভাবে ভাবায়। আমরা সবসময় আমাদের চারপাশের পরিবেশকে, আমাদের চীনা পথঘাটকে, এমনকি নিজের ঘরের ছাদকেও সম্পূর্ণ নিরাপদ আর আমাদের নিজের অংশ বলে মনে করি। আমরা ভাবি এই গণ্ডির ভেতর অন্তত আমরা সুরক্ষিত। কিন্তু সত্যিই কি এমন কোনো অদৃশ্য সীমানা বা পর্দা রয়েছে যা আমাদের এই চেনা নিরাপদ জগতের সাথে অন্য কোনো অদেখা, অজানা জগতের সংযোগ ঘটায়? এমন কোনো জগৎ যা হয়তো আমাদের চারপাশেই বিরাজ করছে, কিন্তু আমরা টেরও পাচ্ছি না। আর কেবল কোনো ক্যামেরার লেন্স বা প্রযুক্তির মাধ্যমেই দৈবাত্মার অস্তিত্ব ধরা পড়ে যায়। এটি সত্যিই ভাবনার বিষয়। আমাদের চারপাশের এই পরিচিত বাস্তবতার আড়ালে আরও কত কি লুকিয়ে আছে তা হয়তো আমাদের কল্পনারও অতীত। সত্যিই এক গভীর চিন্তার জায়গা। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ এই চিন্তামূলক এবং রহস্যময় যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর রাতের বেলা ছাদে একা গেলে একটু চারপাশটা খেয়াল রাখবেন। বিদায়।